নমস্কার। আবার ভালো লাগা গল্প নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ শোনাব বনফুলের ছুরিটা। গল্পটা একটু অন্য ধরনের। মূল গল্পে যাওয়ার আগে আমার ছোট্ট অনুরোধ, এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এমনি ভালো ভালো গল্পের অডিও প্রকাশের সাথে সাথেই আপনি পাবেন। তো চলুন শোনা যাক আজকের গল্প, বনফুলের ছুরিটা। হাওড়া স্টেশনের সামনে রোজ দাঁড়িয়ে থাকে ছুরিটা। এক মাথা রুক্ষ চুল, চোখের কোণে পিছুটি, পরনের শাড়িটা ছেঁড়া ময়লা, গায়ে জামা নেই। যৌবনও শেষ হয়ে গেছে। যেটুকু আছে তার জন্যেই তার পিছু নেয় এখনো অনেক লোক। হ্যাংলার মতো ঘোরে ছোঁড়াগুলো। তবে দু একটা বুড়োও, যারা ধনী, যারা মোটরে চড়ে যাওয়া আসা করে, তারা ওর দিকে ফিরে চায় না। তবে মাঝে মাঝে কেউ কেউ ভিক্ষে দেয়। তার খদ্দের হলো গরিব কুলিরা, পকেট খালি ছোঁড়ারা, আর দু একটা ডেলি প্যাসেঞ্জার কেরানি। কুলিদের কৃপায় সে গুড সেটের একধারে শুয়ে থাকে রাত্রিরে। আর ভোর থেকে উঠে সে হাওড়া স্টেশনে ট্রেন এলেই ছুটে যায় প্ল্যাটফর্মের গেটের পাশে। গেট দিয়ে পিলপিল করে কত লোক বেরোয়, তাদের মুখের দিকে চেয়ে চেয়ে দেখে। স্টেশনের টিকিট কালেক্টর বাবুরা তাকে চেনে। তারাই তার নামকরণ করেছেন ছুরিটা। ছুরিটাকে অনুগ্রহ করেন তারা। কেউ কেউ হাসি মস্করাও করেন। তার ছেলে মেয়ে নেই। নিরোদের যুগে ছেলে মেয়ে হয় না। সে তার ভাঙা যৌবনকে জোড়াতালি লাগিয়ে ফেরি করে বেড়ায় খালি। কোনো শিশুর স্পর্শ পাবার যোগ্যতা তার নেই। আবার অর্থনীতির কড়া আইনে সে মাতৃত্ব থেকে বঞ্চিত। তবে হ্যাঁ, তার স্নেহ কিন্তু আঁকড়ে ধরেছে সোনাকে। সোনা হলো একটা লোম ওঠা খোঁড়া কুকুরের বাচ্চা। মোটরের ধাক্কায় একদিন তার পা একটা জখম হয়েছিল। ছুরিটা আশ্রয় দিয়েছিল তাকে। গুডস শেডের একধারে যেখানে সে শোয়, সেখানে সোনাও থাকে। আর রামলগিন কুলি একটা ছেঁড়া কাঁথা দিয়েছিল তাকে। মধুসূদন দিয়েছে একটা বালিশ, খলা দিয়েছে একটা ছেঁড়া চাদর, আর শিবলাল, সে দিয়েছিল ছোট্ট একটা হাত আয়না আর একটা সস্তা চিরুনি। এ দুটো জিনিস সে ব্যবহার বড় একটা করে না। নিজের মুখ দেখতে ইচ্ছে করে না। চুল আঁচড়েই বা কি করিবে? এমনিতেই তো লোক জোটে। তার থালা বাটি কিছুই নেই। আছে একটা টিনের বড় কৌটো শুধু। সে রান্না করে না। যেদিন যেমন পয়সা জোটে দোকান থেকে কিনে খায়। সোনাকেও সে খাওয়ায়। সোনাই তার জীবনের প্রধান অবলম্বন। আর প্রধান কাজ হচ্ছে প্রত্যেক ট্রেনের প্যাসেঞ্জার দেখা। গেটের পাশে সে রোজ চুপটি করে দাঁড়িয়ে থাকে। গোট শেডের এক পাশটা দুপুরের সময় নির্জন হয়ে যায়। একটু ছায়াও পড়ে। সেই ছায়াতেই মাটির ওপর শুয়ে থাকে ছুরিটা। গোট শেডের ভিতর ভয়ঙ্কর গরম। শুয়ে অনেক সময় ঘুমায়। মুখে চোখের কোণে মাছি বসে বলে মুখটাকে ঢেকে শোয়। আর যখন ঘুমায় না, তখন দিবা স্বপ্ন দেখে। তার সমস্ত অতীতটা মাঝে মাঝে ভেসে ওঠে তার মানসপটে। মনে হয় তার নাম যে অপ্সরী ছিল। এ কথা কেউ কি বিশ্বাস করবে আজকাল? স্কুলে কিন্তু তার ওই নামই লেখা আছে এখনো। সে স্কুলে ভালো মেয়ে ছিল। ক্লাস 7 পর্যন্ত পড়েছিল। তারপর হঠাৎ একদিন হেডমিস্ট্রেস তার নামটা কেটে দিলেন। বললেন, তুমি বাড়ি যাও, এ স্কুলে তোমাকে পড়তে হবে না। সে বাড়ি চলে গেল। মাকে জিজ্ঞেস করল,
কেন তাকে স্কুল থেকে তাড়িয়ে দিল? মা কিন্তু উত্তর দিল না। খানিকক্ষণ চুপ করে থেকে বললে, কি হবে স্কুলে পড়ে? তোমার পড়ার খরচ আমি টানতে পারবো না। আর পড়েই বা কি হবে? শেষকালে তো গতর বেচেই খেতে হবে। তার বাবার কথা মনে পড়ে। তার বাবা একদিন দিল্লি চলে গেল, বলে গেল সেখানে নাকি ভালো একটা কাজ পেয়েছে, দিন কতক পরে ফিরে এসে সবাইকে নিয়ে যাবে। কিন্তু বাবা আর ফেরেনি। তবে মাকে চিঠি লিখেছিল একটা, 50টা টাকাও পাঠিয়েছিল মনি অর্ডার করে, কিন্তু মা সে টাকা ফেরত দিয়েছিল। তার মা ঝিগিরি করে বেড়াতো, অনেক দিন রাত্রে ফিরতই না, আবার কোনো কোনো দিন মদ খেয়ে মাতাল হয়ে ফিরত। ক্রমে ক্রমে সব বুঝতে পারল সে, বুঝতে পারল তার মা বেশ্যাবৃত্তি করে। পাড়ার একজন প্রৌঢ় ভদ্রলোক একদিন তাকে বললেন, এই দেখ, তোর বাবা না তোর মাকে বিয়ে করেনি। হ্যাঁ রে, রাখনি রেখেছিল। দিল্লিতে তার বউ ছেলে সব আছে, এখন সে মস্ত লোক। তুই যদি আমার বাড়িতে কাজ করিস, তোকে আমি মাসে 100 টাকা করে দেব। হ্যাঁ, আমার বউটা তো মরে গেছে, এখন আমার ঘরে একেশ্বরী হয়ে তুই থাক, তোর কোনো অভাব রাখবো না। তখন সে প্রত্যাখ্যান করেছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে ঠিক রাখতে পারেনি, আর পারাও যায় না। একদিকে অভাব আর একদিকে প্রলোভন। না, নিজেকে ঠিক রাখতে পারেনি সে। তারপর সব যেন কেমন আবছা হয়ে যায়। মনে পড়ে একটি পশুত্বের হুল্লোড়ের মধ্যে দিনগুলো কেটে গেছে খালি। মাঝে মাঝে ভালো যে লাগেনি তাহা নয়, কিন্তু সব সময় ভালো লাগতো না। ভালো না লাগলেও ভালো লাগার ভান করতে হতো। তার কাছে একজন কবি আসতেন, মদ খেয়ে বড় বড় কবিতা আওড়াতেন। কি জঘন্য পশু ছিল লোকটা। একটা কুটেও আসতো তার কাছে, বড় লোক কিন্তু সে কুটে, তবে অনেক টাকা দিত। মদ খেয়ে হাউ হাউ করে কাঁদত। কত রকমই লোকই যে আসতো। একদিন কিন্তু ও পাড়া তাকে ছাড়তে হলো। তার মাকে কে খুন করে চলে গেল একদিন। সে সেদিন বাড়িতে ছিল না, এক বাবুর বাগান বাড়িতে গিয়েছিল। সকালে ফিরে এসে দেখে তার মায়ের গলাটা কাটা, আর বুকের মাঝখানেও একটা ছুরি বসানো ছিল। সেই দিনই পালিয়ে যায় সেখান থেকে। পালিয়েও নিস্তার পায়নি। পুলিশের কবলে অনেক দুঃখ ভোগ করতে হয়েছিল। তার যা কিছু সম্বল ছিল সব ওই পুলিশের গর্ভেই গিয়েছে। কেউ তাকে বাঁচায়নি। সবাই তাকে লুট করবার চেষ্টা করেছে। সবাই মিলে তাকে চুষে চিবিয়ে ছিবড়ের মতো ফেলে দিয়েছে রাস্তায়। আর এখন তার দিকে কেউ ফিরেও তাকায় না। যারা তাকায় তারাও তো ছিবড়ে। আর দেশ, আমাদের দেশ নাকি অনেক ভালো, কিন্তু কই, সে তো কোনো প্রমাণ পায়নি। একটাও ভালো লোক দেখতে পায়নি। সত্যি কি ভালো লোক নেই তাহলে, নাকি সবাই লোলুপ পশু? গোট শেডিং এর পাশের জায়গাটায় দুপুরবেলা শুয়ে শুয়ে মুখে ময়লা কাপড় চাপা দিয়ে রোজই এই কথাই ভাবে ছুরিটা। তার মনে কিন্তু একটা আশা এখনো আছে। তার মনে হয় তার বাবা একদিন ফিরে আসবেই, কিন্তু এ কথা যে কেন মনে হয় তা সে জানে না। মনে হয় শুধু তার বাবা নিশ্চয় আসবে একদিন। তাই সে তো হাওড়া প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে বেড়ায়, আর ট্রেন এলেই গেটের সামনে দাঁড়ায়, প্রত্যেকটি প্যাসেঞ্জারকে নিরীক্ষণ করে দেখে
কিন্তু আজও বাবার দেখা সে পায়নি। বাবার ঠিকানাও জানে না, জানলে হয়তো চিঠি লিখত। তবু সে আশা করে বাবা একদিন আসবেই। তাই প্রতিটি ট্রেনের প্যাসেঞ্জারের ভিড়ের দিকে উন্মুখ হয়ে চেয়ে থাকে বাবা ওদের মধ্যে আছে কি না। না, নেই। রোজই হতাশ হতে হয় তাকে। যদিও দুপুরে শুয়েছিল সে মুখ ঢেকে, হঠাৎ একটা কাগজ উড়তে উড়তে এসে তার মুখের ওপর পড়ল। সে দেখল একটা ছাপা হ্যান্ডবিল। কাগজটা পড়েই উঠে বসল তড়াক করে। দেখল কাগজে বড় বড় অক্ষরে তার বাবার নাম ছাপা। তিনি নাকি আগামীকাল এসে মহাজাতি সদনে একটা বক্তৃতা দেবেন। তার বাবা বক্তৃতা দেবেন? কিসের বক্তৃতা? পরদিন সকালে সে উঠে দেখল স্টেশনে বেশ ভিড় হয়েছে, অনেকের হাতে মালা। টিকিট কালেক্টরকে জিজ্ঞাসা করে জানতে পারল হ্যান্ডবিলে যার নাম ছাপা তাকেই নাকি অভ্যর্থনা করবার জন্যই এসেছেন এরা। তার বাবাকে? কি আশ্চর্য! ট্রেন এলো। গেটের বাইরে উন্মুখ হয়ে দাঁড়িয়েছিল সে। দেখল অনেক লোকের সঙ্গে তার বাবাই তো আসছেন। গলায় ফুলের মালা, মাথার চুল পেকে গেছে, কিন্তু গালের কালো জড়ুলটা তো এখনো ঠিক আছে। হ্যাঁ, তার বাবাই তো। বাবা বলে সে চিৎকার করে উঠল। যদিও দুপুরে শুয়েছিল সে মুখটা ঢেকে, হঠাৎ একটা কাগজ উড়তে উড়তে এসে তার মুখের ওপর পড়ল। ছাপা হ্যান্ডবিল একটা। কাগজটা পড়েই সে উঠে বসল তড়াক করে। কাগজে বড় বড় অক্ষরে তার বাবার নাম ছাপা। তিনি নাকি আগামীকাল এসে মহাজাতি সদনে একটা বক্তৃতা দেবেন। সে ভাবল, তার বাবা বক্তৃতা দেবেন? কিসের বক্তৃতা? পরের দিন সে সকালে উঠে দেখল স্টেশনে বেশ ভিড় হয়েছে, অনেকের হাতে মালা। টিকিট কালেক্টরকে জিজ্ঞাসা করে জানতে পারল হ্যান্ডবিলে যার নাম ছাপা তাকেই নাকি অভ্যর্থনা করবার জন্যই এরা এসেছেন। তার বাবাকে? কি আশ্চর্য! যথাসময়ে ট্রেন এলো। গেটের বাইরে উন্মুখ হয়ে সে দাঁড়িয়েছিল। দেখল অনেক লোকের সঙ্গে তার বাবাই তো আসছেন। গলায় ফুলের মালা, মাথার চুল পেকে গেছে, কিন্তু গালের কালো জড়ুলটা তো এখনো ঠিক আছে। হ্যাঁ, তার বাবাই তো। বাবা বলে সে চিৎকার করে উঠল, এই সরো 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 এখান থেকে। একদল লোক এসে তাকে সরিয়ে দিল। তবু ভিড়ের পিছু পিছু সে গেল। দেখল তার বাবা একটা প্রকাণ্ড মোটরে চড়ে চলে গেল। তার দিকে ফিরেও চাইল না। তার পরদিন মহাজাতি সদনে গিয়েছিল। দেখল লোকে লোকারণ্য। তার বাবা গলায় মালা পরে মঞ্চের উপর বসে আছেন। একজন এগিয়ে এসে বললেন, এর পরিচয় আপনারা সবাই জানেন। আমাদের দেশের এই দুর্দিনে এর অমূল্য উপদেশ আমাদের পথ নির্দেশ করবে। বাবা, বাবা! তার স্বরে চিৎকার করে সে মঞ্চের দিকে ছুটে গেল, কিন্তু পারল না। পুলিশের লোক তাকে টেনে বার করে দিলে। পুলিশের ব্যাটনের আঘাতে অজ্ঞান হয়ে গেল সে। পরদিন কাগজে তার বাবার বক্তৃতা ছাপা হলো। তিনি বলেছেন, আমাদের সকলকে চরিত্রবান হতে হবে, চরিত্রই আমাদের মূলধন। আজ তাহলে এই পর্যন্ত। এমনি ভালো গল্প নিয়ে আবার হাজির হব আগামী অডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে মতামত জানান।
আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভরাত্রি।